আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে না মিয়া, আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে না। কি শুরু করছেন আপনারা? 4 টাকায় 400 কোটি টাকা আত্মসাৎ করলো ডক্টর ইউনূস। অবৈধভাবে চক্রান্ত করে ক্ষমতায় আসলো এবং সে যে চক্রান্ত করে ক্ষমতায় এসেছে এটা কিন্তু সে নিজে স্বীকার করেছে। যদি 4 কোটি না স্যার, আমি আপনাকে চ্যালেঞ্জ করি, 2 কোটি মেয়ে যদি আমরা নামি স্যার, দেশ থাকবে না স্যার, এরা কেউ থাকবে না স্যার। নারীদের সম্পর্কে স্যার আপনি কতটুকু জানেন স্যার? আপনি বিজ্ঞপ্রাজ্ঞ। নারীরা যদি একবার চিন্তা করে যে সে ব্রেক আউট করে বের হবে স্যার, তাকে থামানোর মতো কেউ নেই স্যার। আমরাই নেমে যাব এবং 2 কোটি মহিলা যদি নামি, আপনারা দাঁড়িয়ালা বলেন, আপনারা যে খুশি সে বলেন, আমরা দেখবো না। আগে আমার সম্মান যদি চলে যায়, আমি স্যার কোন দিকে তাকাবো? বীরাঙ্গনা 71 বীরাঙ্গনা ভাবে জেগে উঠেছে, তারা কিন্তু আজও মরেনি। যে বললাম স্যার আপনার মাধ্যমে মেসেজ, 2 কোটি দেশের 18 কোটির মধ্যে 9 কোটি 10 কোটিও লাগবে না, 2 থেকে 3 কোটি মহিলা দাঁড়াবো, কেউ আপনারা টিকবেন না। বুঝলেন? সমন্বয়কদের ডক্টর ইউনূসের হাড্ডি ভাঙবে, হাড্ডি। কি 2 থেকে 3 কোটি আপনার আমাদের বাংলাদেশের মা বোনেরা রাস্তায় নামবে। কেন নামবে? এই জঙ্গিবাদীদের এগেনস্টে। তাদের বা তার নিজের মুখ থেকেই শুনলেন যে আপনারা আমাদের পাশে থাকবেন কিনা। অবশ্যই অবশ্যই থাকবো। ভারতীয় গণমাধ্যমের অপসাংবাদিকতা নতুন কোনো বিষয় না, তবে 2024 সালে বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই ভারতীয় মিডিয়া উল্লেখযোগ্য হারে প্রকাশ করছে মন গড়া সব সংবাদ। কখনো বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, আবার কখনো বাংলাদেশ সেনাবাহিনীর নামে অতিরঞ্জিত সব সংবাদ প্রতিনিয়ত প্রকাশ করছে দেশটি। এটা আমি ওনাদেরকে জানিয়েছি এবং এটা বিচার কার্য কোনো রকম কাল বিলম্ব না করে দ্রুত এবং ন্যায় বিচার যেন করা হয়, সেই লক্ষ্যে আমাদের একটা বিশেষ নজরদারি থাকবে, এটা ওনাদের বলেছি। ওনারা বলেছেন ধর্ষণ বিরোধী সব মামলার ক্ষেত্রে যেন এরকম পদক্ষেপ নেওয়া হয়, আমরা বলেছি সাধ্যমতো চেষ্টা করব। ওনারা বলেছেন, একটা বিশেষ দাবি করেছেন যে শুধু ধর্ষণের মামলার বিচারের জন্য একটা স্পেশাল কোর্টের কথা বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন, ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পাগল ছাগল দিয়ে দেশ চলে না মিয়া, আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে না। কি শুরু করছেন আপনারা? 4 টাকায় 400 কোটি টাকা আত্মসাৎ করলো ডক্টর ইউনূস। অবৈধভাবে চক্রান্ত করে ক্ষমতায় আসলো এবং সে যে চক্রান্ত করে ক্ষমতায় এসেছে এটা কিন্তু সে নিজে স্বীকার করেছে। বিল ক্লিন্টন ফাউন্ডেশনে তিনি নিজেই বললেন যে এই আন্দোলন কোনো জনগণ বা ছাত্র বা কারো আন্দোলন ছিল না, এটা ছিল তার ম্যাটিকুলাসলি ডিজাইনড আন্দোলন, মাস্টার মাইন্ড দ্বারা সংগঠিত করা। কারণ এই আন্দোলনের কোনো নেতা ছিল না। সে খুব খুশি মনে এই কথাটা বলে সে যেটা চক্রান্ত করে ক্ষমতা এসেছে এবং মিথ্যা অপবাদ ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করেছে, সেই জিনিসটাই প্রমাণ নিজেই করে দিয়েছে। অবশ্য আরো প্রমাণ, কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তিনি একটা ইন্টারভিউ দিলেন এক বিদেশি সাংবাদিক। তাকে যখন প্রশ্ন করা হলো যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, মানুষের মনে আতঙ্ক রয়েছে, ডাকাতির সংখ্যা 50% বেড়েছে, মানুষ মারা যাচ্ছে, ধানমন্ডি 32 নম্বর ভাঙচুর করা হয়েছে, সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, সে কিন্তু কোনো জবাব দিয়ে কি বললো? থানায় যেতে পারে, মামলা করতে পারে, অনলাইনে করতে পারে। আমার প্রশ্ন, এই ঘটনাগুলি যখন ঘটছে, এক একটা বাড়িতে ঢুকে যাচ্ছে, ভাঙচুর করছে, লুটপাট করছে, অগ্নিসংযোগ করছে, আর সোজা 32 নম্বর বাড়ি হাতুড়ি দিয়ে পিঠে পিঠে ভাঙছে, বুলডোজার নিয়ে এসে ভাঙছে। সরকারের কি কোনো দায়িত্ব ছিল না? সে শুধু থানায় পাঠিয়েই তার দায়িত্ব সারতে পারে?
সে কি বন্ধ করতে পারতো না? করেনি। জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের নেতারা, এমনকি আওয়ামী লীগের সমর্থক যারা বা নেতাদের আত্মীয় স্বজন যারা, তাদের কথাও ছাড়ছে না। তাদের উপরে অত্যাচার, নির্যাতন চলছে, রীতিমতো গণহত্যা। আমি যদি বলি যে 2024 সালে 7 জুলাই থেকে যখন আন্দোলন শুরু হলো, ছাত্রছাত্রীরা তো আন্দোলন করেছে বসে, কই আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের উপর সাউন্ড গ্রেনেডও মারা হয়নি, পানিও মারা হয়নি, লাঠি পেটাও করা হয়নি, কিছুই করা হয়নি। 7 তারিখ থেকে আপনারা 14 তারিখ পর্যন্ত দেখেন, যতক্ষণ তারা শান্তভাবে আন্দোলন করে ততক্ষণ তাদের কিচ্ছু করা হয়নি। যখন পুলিশকে হত্যা করা শুরু করলো, থানায় আগুন, মেট্রো রেলে আগুন, বাংলাদেশ টেলিভিশন, পিটিআরসি, সেতু ভবন, দুর্যোগ ভবন, দুর্যোগ মন্ত্রণালয়ের ভবন থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এমনকি এক্সপ্রেসওয়েতে, হানি ফ্লাইওভার, বিভিন্ন জায়গায় যখন আগুন দেওয়া, গাড়ি ঘোড়া জিনিসপত্র, ঘর বাড়ি যখন পোড়ানো শুরু করলো, তখন তো পুলিশকে মারবে, পুলিশকে পাবে, ফ্লাইওভারে আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? পুলিশের কাজের নিয়মই আছে, কখন কি করতে হবে এটা তাদের একেবারে নিয়মের মধ্যে লেখা, সেখানে কারো হুকুমের প্রয়োজন হয় না। একটা ঘটনা ঘটে যাচ্ছে, আর এর সব দায়িত্ব কার উপরে? আওয়ামী লীগের উপরে। মানুষ খুন করলো পিটিয়ে পিটিয়ে, থানায় আগুন দিয়ে পোড়ালো, যারা করলো অপরাধ, অপরাধীদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই, সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে। আর আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলেদের চট্টগ্রামে বদরাতে ছাত্রদের থেকে ফেলে দেওয়া হলো, রক কাটা হলো, হাত কাটা হলো। আওয়ামী লীগের নেতাদের পিটিয়ে পিটিয়ে আহত করা হলো, গুলি করা হলো, হত্যা করা হলো, বাড়ি বাড়ি যে হত্যা, ছেলেকে না পেয়ে মাকে হত্যা, বাবাকে হত্যা, বাবাকে নিয়ে নিয়ে মারধর করা, ভাইদেরকে উপরে আক্রমণ, আত্মীয় স্বজনের উপরে, এ তো প্রতিনিয়ত চলছে এবং এখন পর্যন্ত থামছে না, এখন পর্যন্ত থামছে না। আর বলে থানায় যেতে, থানায় কে মামলা করবে? থানায় কি মামলা নেয়? কোনো মামলা তো থানায় নেয় না। এমনকি অনলাইনে মামলা, এটা তো আমরা কোভিডের সময় এই অনলাইনে যাতে মামলা করা যায় সেই সিস্টেমটা, ডিজিটাল সিস্টেম তো আওয়ামী লীগ সরকারেরই করা। তো অনলাইনে মামলা করতে গেলেও যারা মামলা করে উল্টো তাদের এসে ধরে। এখানে কোনো নালিশের জায়গা নেই, কোনো বিচার নাই, কিছু নেই। তার উপর যারা এই যে ধ্বংসগুলি করলো তাদের দায় মুক্তি দেওয়া হলো। একটা তালিকা করা হয়েছে, কি শহীদের তালিকা, আপনারা দেখবেন। এই যে পুলিশ প্রায় 3-4 হাজার উপরে পুলিশকে হত্যা করেছে, 3-4 হাজার আওয়ামী লীগ নেতা কর্মী আত্মীয় স্বজন সহ তাদেরকে হত্যা করেছে। সংখ্যালঘু সম্প্রদায়, তাদের উপরে হত্যা নির্যাতন চললো। বাড়িতে বাড়িতে যে মেয়েদের উপর ধর্ষণ এবং নানা রকম নির্যাতন হচ্ছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ তো রেহাই পায় নেই। মসজিদ, মন্দির সবই ভাঙা হচ্ছে, এমনকি দরগা শরীফ, পীর ওলামা মাশায়েখ তাদেরকেও ছাড়ছে না, তাদের উপরেও আক্রমণ। একটারও বিচার হয় না, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। যখন তাকে প্রশ্ন করা হলো, সে কি একথা বলছে যে এদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে, তাই সেই জন্য বিচার হবে না? তা বলেনি। বলছে কি থানায় যেতে পারে, মামলা করতে পারে। 15 জুলাই থেকে তো দায় মুক্তি দেওয়া। 5ই আগস্ট বঙ্গবন্ধু ভবন ভাঙলো, চোখের সামনে দেখলো, ওই সে থামানোর তো চেষ্টা তো করেই নেই। বিচার করবি কি করে? সবাই তো দায় মুক্তি পেয়ে গেছে। আজকে আমাদের সব থেকে বেশি নির্যাতিত আমাদের নেতা কর্মীরা, জেলখানা থেকে সব যত সন্ত্রাসী, জঙ্গি, হামলাকারী সব ছেড়ে দিল, আর জেলখানা ভরে ফেলেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে। না হলেও প্রায় 30-40 হাজার, এই ফেব্রুয়ারি মাসেই তো 35 হাজার লোককে গ্রেপ্তার করেছে। সর্বসাকুল্যে না হলে 50 হাজার মানুষ আজকে বন্দিখানায়। আর মামলার তো সীমা পরিসীমা নাই, এবং মামলায় এজাহারভুক্ত আসামি, তারপর হলো অজ্ঞাতনামা। একটা উপজেলায় 4,000-5,000 নাম দিয়ে বলে দিচ্ছে 4-5 হাজার অজ্ঞাত নামা। তাতে পাড়ায় হিসাব করে দেখা যায়
প্রায় 4-5 লক্ষ মানুষই আসামি। আর আমি তো সবচেয়ে বড় অপরাধী। বাংলাদেশকে উন্নত করেছি অর্থনৈতিকভাবে, বাংলাদেশে আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, বাংলাদেশের মানুষের খাবারের ব্যবস্থা করেছি, চিকিৎসার ব্যবস্থা করেছি, শিক্ষার ব্যবস্থা করেছি। এই 15 বছরের মধ্যে বাংলাদেশ কোথায় সেই স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন জাতির পিতা 75 সালে। তারপরে তো তাকে হত্যার পর বাংলাদেশ এক কদম এগোতে পারেনি। আমি যখন ক্ষমতা আসলাম তারপর থেকে দেশের উন্নতি, ঘরে ঘরে বিদ্যুৎ, তারপরে অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট, পুল, ব্রিজ, সবকিছু। কোন জায়গাটা অভাব আছে? হাসপাতাল, চিকিৎসা, মেডিকেল কলেজ, মেডিকেল বিশ্ববিদ্যালয়, গবেষণা, সব দিক থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ ইনকিউবেশন সেন্টার, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করলাম, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিলাম, ওয়াইফাই কানেকশন দিয়ে দিলাম, ব্রডব্যান্ড কানেকশন দিয়ে দিলাম। একটা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন বাংলাদেশ আমরা গড়ে তুললাম, যে বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। ছেলেমেয়েরা যে আন্দোলন করেছে জুলাই মাসের 7 তারিখ থেকে নিয়ে, ছেলে মেয়ে তো একসাথে গভীর রাত পর্যন্ত আন্দোলন করেছে। কই একটা মেয়েকে তো কেউ বেজ্জতি করেনি, একটা মেয়ের মধ্যে তো কোনো ভয়ভীতি ছিল না। তাহলে আমার অপরাধটা কি? আমাকে স্বৈরাচার বলা হচ্ছে, আমাকে গণহত্যাকারী বলা হচ্ছে, আমার বিরুদ্ধে মামলা, আমি মানবাধিকার লঙ্ঘন করেছি। আমি কোন মানবাধিকারটা লঙ্ঘন করেছি? বরং ডক্টর ইউনূস মানবাধিকার লঙ্ঘন করেছে। আজকে যে গণহত্যা, সে গণহত্যা সে চালাচ্ছে। আমরা যে যখন 6 জন মানুষ মারা গেল, এই 18 জুলাই আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন করে দিলাম। কই সেই কমিশনকে তো কাজ করতে দেওয়া হয়নি। আমরা যদি 4 কোটি না স্যার, আমি আপনাকে চ্যালেঞ্জ করি, 2 কোটি মেয়ে যদি আমরা নামি স্যার, দেশ থাকবে না স্যার, এরা কেউ থাকবে না স্যার। নারীদের সম্পর্কে স্যার আপনি কতটুকু জানেন স্যার? আপনি বিজ্ঞপ্রাজ্ঞ। নারীরা যদি একবার চিন্তা করে যে সে ব্রেক আউট করে বের হবে স্যার, তাকে থামানোর মতো কেউ নেই স্যার। আমরাই নেমে যাব, এবং 2 কোটি মহিলা যদি নামি, আপনারা দাঁড়িয়ালা বলেন, আপনারা যে খুশি সে বলেন, আমরা দেখবো না। আগে আমার সম্মান যদি চলে যায়, আমি স্যার কোন দিকে তাকাবো? বীরাঙ্গনা, 71 বীরাঙ্গনা ভাবে জেগে উঠেছে, তারা কিন্তু আজও মরেনি। যে বললাম স্যার আপনার মাধ্যমে মেসেজ, 2 কোটি দেশের 18 কোটির মধ্যে 9 কোটি 10 কোটিও লাগবে না, 2 থেকে 3 কোটি মহিলা দাঁড়াবো, কেউ আপনারা টিকবেন না। দাঁড়িয়ালা কেউ আপনাদের হাড্ডি মাংস খুঁজে পাওয়া যাবে। এটা 10 জন মারবেন, 20 জন দাঁড়াবো, 20 জন মারবেন, 40 জন মারবেন, 40 লাখ দাঁড়াবো স্যার, 50 মারবেন, 1 কোটি দাঁড়াবো স্যার। আমার তো নিজের ইজ্জত নিজেকে রক্ষা করতে হবে। আপনি জেনারেশন আমাদের যে ছেলে, তাদের জন্য আপনি কি সিকিউরিটি স্যার? আপনি এবং তোমাকে আমি কথা দিচ্ছি, আমাদের মতো পুরুষরাও জীবন দিয়ে আমাদের নারীর পাশে। নিজেই জনগণ, আমি নিজেই নারী। আপনি আসিয়া, আমি রোজিনা। কালকে কুমিল্লা রোজিনাকে দেখেছেন কিনা? এবং আমি নিজে হচ্ছে সেই প্রেগনেন্ট নারী যাকে হচ্ছে 3 জন মিলে ধর্ষণ করা হয়েছে, এবং সেই ধর্ষণকে সে ধামাচাপা দেওয়ার জন্য আবার 1.5 লাখ টাকা ঘুষ থানায় গিয়ে অফার করা হয়েছে। এবং আমি সেই নারী যে হচ্ছে পথে আপনার ফুল বিক্রি করতে গিয়ে যাকে ধর্ষণ করে। ধানমন্ডি 32 যেমন সবার বাড়ি, তাইও এখন আমি নিজে স্যার। তো স্যার দেশে যদি 18 কোটি লোক হয়, 18 কোটি ছেলে মেয়ে মিলে যদি 18 কোটি হয় স্যার, সে এদেশে তো মেয়ে বেশি, তো 18 9 9 18 স্যার, তাই না স্যার? তো অর্ধেকের নারী হয়, তো আমি 10 কোটি ধরলাম স্যার, আর 8 কোটি ছেলে মানুষ। তো এখানে শিক্ষিত অশিক্ষিত স্যার 9 এর অর্ধেক কত? 4.5, 4 4 8 9। আমার স্যার অর্ধেকও লাগবে না, যে 3 কোটি নারীও স্যার জেগে উঠে আমরা রাস্তায় বের হই, এবং মা কালী বা ওই সেই রূপ দেখাতে, আপনারা ছেলেরা কি পার পাবেন স্যার? আপনাকে সহকারে বললাম স্যার, না না না, এটা কি পাওয়া যাবে? ঘরে ঘরে যদি প্রত্যেকটা নারী বের হয়ে যায় স্যার, আমরা নিজেরা নিরাপত্তা পাচ্ছি না। আজকে আমাকে কাঁটা চামচ নিয়ে বের হতে হয়, আজকে আমার মনে হচ্ছে স্প্রে নিয়ে। কেন? বিগত আমরা বের হইনি স্যার। আমি কোনো দলের না, এখন আমি কথা বলতে গেলে কেন আপনাদের হাতে ঘা লাগছে? কারণটা কি? আমাকে এখন আপনারা বলছেন দালাল দোষ। কেন আমি দালাল? আমি যেমন বিএনপি কে ভালোবাসি, তেমন আওয়ামী লীগকে ভালোবাসি। দোনোজন নেত্রী মা বসছেন, ওনারা বিরুদ্ধাচরণ করার তো কিছু নেই। আমাদের সংসার আমাদের নানি দাদিরা আছে না, তারা আমাদের মাদের করেনি যে এই বৌমা তুমি আমার ওটা ধরবে না? সেটাই মনে করি না আমরা, যে তারা আমাদের নানি দাদি হয়তো একটু ইয়ে করে বলেছে না হয়, কেন আমার বের করে দিতে হবে দেশ থেকে? আমি আপনি কে? তাদের মতো কি পিতা হারিয়েছেন, বাপ ভাই হারিয়েছেন, একজনের স্বামী গিয়েছে, হারিয়েছেন? কিছু হারাননি। আপনাদের তো উচিত ছিল এটার একটা বিহিত
আপনারা কি করলেন? বের করে দিলেন। বের করে দিয়ে এখন হায়নাদের লোকালয়ে ছেড়ে দিয়ে আপনারা আমাদের নিরাপত্তা দেখাচ্ছেন যে রক্তচোষা হায়না ছেড়ে দিয়েছি, এখন দেশের লোক সব হচ্ছে গিয়ে আপনার কি বলে ভালো আছে, সবাই নিরাপত্তার সাথে আছে। স্যার রমনায় যেতে গেলে স্যার ওখানে সকালবেলা হচ্ছে গিয়ে যেতে দেওয়া হয় না, কারণ ওই সমন্বয়ক সাহেবরা, ইউনুস সাহেবরা তার অফিস করেন যমুনাতে স্যার, সেখানে এক প্লাটুন। আপনি ইন্টারকন্টিনেন্টাল ওখানে দিয়ে যাবেন, আপনি হেয়ার রোড, আপনি ওই যে মন্ত্রীপাড়ার ওখানে দেখবেন 6 কার্টুন। স্যার রমনায় যেতে গেলে স্যার ওখানে সকালবেলা হচ্ছে গিয়ে যেতে দেওয়া হয় না, কারণ ওই সমন্বয়ক সাহেবরা, ইউনুস সাহেবরা তার অফিস করেন যমুনাতে স্যার, সেখানে এক প্লাটুন। আপনি ইন্টারকন্টিনেন্টাল ওখানে দিয়ে যাবেন, আপনি হেয়ার রোড, আপনি ওই যে মন্ত্রীপাড়ার ওখানে দেখবেন 6 কার্টুন। আপনার পুলিশ আর মহিলা পুলিশ ঘেরানো দেখবেন। আর হচ্ছে আপনি কি বলে আদিন গলি মগবাজার ওখানে যাওয়ার সময় ওখানে বাস চলতে দেওয়া হয় না, ওখানে এক প্লাটুন স্যার। সারা দেশে সব সিকিউরিটি সিস্টেম স্যার ওখানে ঢুকে বসে আছে। আমরা কারা স্যার? আমরা কে স্যার? আমাদের কি লাগে না? ওই আপনার সমন্বয়ক, আপনার দলীয় নেতা যারা আছেন, আপনাদের মা বোনকে কি ধর্ষণ করা হচ্ছে? ধর্ষণ তো করা হচ্ছে আমাদের মতো নর্মাল ফ্যামিলির মেয়েদের। আমাদের কোনো সিকিউরিটি নেই, চিন্তা করবেন না। এখন আমরা আমাদের আইন হাতে নেব, তা না হলে আপনারা সিকিউরিটির ব্যবস্থা করেন। আমরা যদি 4 কোটি না স্যার, আমি আপনাকে চ্যালেঞ্জ করি, 2 কোটি মেয়ে যদি আমরা নামি স্যার, দেশ থাকবে না স্যার, এরা কেউ থাকবে না স্যার। নারীদের সম্পর্কে স্যার আপনি কতটুকু জানেন স্যার? আপনি বিজ্ঞপ্রাজ্ঞ। নারীরা যদি একবার চিন্তা করে যে সে ব্রেক আউট করে বের হবে স্যার, তাকে থামানোর মতো কেউ নেই স্যার। কি দেখলেন তো, বুঝলেন? সমন্বয়কদের ডক্টর ইউনূসের হাড্ডি ভাঙবে, হাড্ডি। কি 2 থেকে 3 কোটি আপনার আমাদের বাংলাদেশের মা বোনেরা রাস্তায় নামবে। কেন নামবে? এই জঙ্গিবাদীদের এগেনস্টে। তাদের বা তার নিজের মুখ থেকেই শুনলেন যে আপনারা আমাদের পাশে থাকবেন কিনা। অবশ্যই অবশ্যই থাকবো হে প্রিয় বোন, অবশ্যই আমরা আপনার পাশে আছি, পাশে আছি সেই বীর ভাইদের মতো। আপনি যেমন বীর বোন, ঠিক বীর ভাইদের মতো আমরাও পাশে থাকতে চাই। এই জঙ্গিবাদীদের আমরা বাংলাদেশের মাটি থেকে অবশ্যই কাঁধে কাঁধ মিলিয়ে উৎখাত করে ফেলবো। আপনারা অনেকে শুনছেন যে বাংলাদেশে বর্তমান যে পরিমাণ ধর্ষণের শিকার হচ্ছে, বা জঙ্গিবাদীরা যেভাবে বাংলাদেশকে দখল করে রাখছে, এদেরকে উৎখাত করার জন্য বাংলাদেশের মা বোনেরা 2 থেকে 3 কোটি নামবে সমন্বয়কদের বা ডক্টর ইউনূসের হাড্ডি ভাঙার জন্য। যে সমস্ত দাড়িয়ালা মৌলবী ভাইয়েরা আপনারা বাংলাদেশকে আফগানিস্তান, পাকিস্তান বানাতে চান না? পাকিস্তান তো বর্তমান ফেরেস্তা হয়ে গেছে, আফগানিস্তান তো ফেরেস্তা রাষ্ট্র, তাই না? আর বাংলাদেশ তো সব ইহুদি রাষ্ট্র হয়ে গেছে। তাই দাড়িয়ালা ভাইদেরকেও চরম হুঁশিয়ারি করে দিল। কি বুঝলেন তো? একটাও ছাড় পাবে না, সব কয়টার হাড্ডি ভাঙা হবে। আপনারা এই বোনের স্পষ্ট মুখ থেকেই শুনলেন। এখন এই বোন যদি ইশারা দেয়, বাংলাদেশে জনগণ অবশ্যই নামবে, মা বোনেরা নামবে। আর যখন নাকি ভাই মা বোনেরা মাঠে ঘাটে আন্দোলনে কিংবা রাজপথে নামবে, তখন এই ডক্টর ইউনূসকে খুঁজে পাওয়া যাবে না, সমন্বয়কদেরকে খুঁজে পাওয়া যাবে না। তখন দেখবো এই মা বোনদের এগেনস্টে কোন মৌলবীরা রাস্তাঘাটে তোরা তারাস, তোদেরও হাড্ডি ভাঙবে এই মা বোনেরাই। অন্যদিকে বহির্বিশ্বে থেকে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, যদি মা বোনেরা 2 থেকে 3 কোটি নেমে যায়, বিশ্বাস করেন ভাই, বহির্বিশ্বে থেকে কি যে একটা সাপোর্ট আসবে। আর এই অন্তর্বর্তীকালের সরকার, তারা নিজেরা সরকার গঠিত করার আগেই দফা রফা হয়ে যাবে ইনশাল্লাহ। আর উল্টো দিকে বহির্বিশ্বের একটা চাপ তো ডক্টর ইউনূস খাইবই। উল্টো দিকে তার যে নোবেলটা আছে, ওই নোবেল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু মনে করেন হয়ে যাবো ইনশাল্লাহ। সমন্বয়করা রেডি থাকো, কি রেডি থাকো, মাছে বাতে বাঙালি নেমে গেছে। আজকে মা বোনেরা দাঁড়াবে। শুনলেন তো এই বোনের গর্জন? শুনলেন তো? চিনে রাখেন, দেখে রাখেন, দেখবেন অচিরেই এই জঙ্গিবাদীদের এগেনস্টে এই মা বোনেরাই উৎখাত করে ফেলবে এই জঙ্গিবাদীদের। যখন মা বোনেরা নামবে, তাদেরকে কি শরীরে টাচ করবি? তাদেরকে কি বরকা ধরে টান পারবি? তাদের উপর গ্রেনেড মারবি? তাদের উপর কি লাঠি চার্জ করবি? তাদের উপর কি করবি? একটা ফুলের টুকো দিতে পারবি না। যদি একটা ফুলের টুকা দেশ, বহির্বিশ্বে থেকে তোদের ইদিয়া মনে কর লাঠি ভরে দেওয়া হবে। আর এই মা বোনদের সাথে তো যারা নাকি 71কে বিশ্বাস করে, তারা তো থাকবেই কোটি কোটি জনগণ। খেলা হবে এখন ইন্টারন্যাশনাল ভাবে ইনশাল্লাহ। দেখতে পারবেন এই জঙ্গিবাদীদের বাংলার মাটি থেকে উৎখাত
অতি দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ। সেলুট জানাই বোন, আপনাকে মনের অন্তঃস্থল থেকে সেলুট জানাই। আপনার মতো বোনদের কারণেই বাংলাদেশের মানুষ এখনো আশা হারায় নাই। ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ, পুরুষ এবং মা বোনেরা একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে এই জঙ্গিবাদীদের উৎখাত অবশ্যই আমরা করব। দর্শক বন্ধুরা, সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, বাংলাদেশে যদি এই মা বোনেরা 2 থেকে 3 কোটি মানুষ নেমে যায়, আপনারাও ঘরে বসে থাকবেন না। আপনারাও এই মা বোনদের প্রটোকল দেওয়ার জন্য আপনারাও রাজপথে নেমে যাবেন। আপনাদের কিচ্ছু করতে হবে না, শুধু আপনারা মা বোনদের প্রটোকল দিবেন যাতে কোন জঙ্গিবাদী মা বোনদের ইজ্জতের উপরে, মা বোনদের শরীরের উপরে কেউ জানে হিংস্র হায়নার মতো আক্রমণ না করতে পারে, সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। দেখতে পারবেন ইনশাল্লাহ অতি দ্রুত বাংলার মাটি থেকে এই জঙ্গিবাদীদের উৎখাত অবশ্যই হবে ইনশাল্লাহ। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভারতীয় গণমাধ্যমের অপসাংবাদিকতা নতুন কোনো বিষয় না, তবে 2024 সালে বাংলাদেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকেই ভারতীয় মিডিয়া উল্লেখযোগ্য হারে প্রকাশ করছে মন গড়া সব সংবাদ। কখনো বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, আবার কখনো বাংলাদেশ সেনাবাহিনীর নামে অতিরঞ্জিত সব সংবাদ প্রতিনিয়ত প্রকাশ করছে দেশটি। তবে এবার ভারতীয় গণমাধ্যমের ভুয়া খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ ভারত, আর এই ভারতেই রয়েছে 500-রও বেশি স্যাটেলাইট টেলিভিশন, যার মধ্যে 70টিরও বেশি টেলিভিশন সংবাদ ভিত্তিক। আর প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে দেশটিতে রয়েছে 70,000-এরও বেশি পত্রিকা। বিশাল একটি সংবাদ মাধ্যমের কারখানায় বলা যায় ভারতকে। কিন্তু বিশাল এই গণমাধ্যমের দেশটি জনপ্রিয় হয়ে উঠেছে নিজেদের অপসাংবাদিকতার জন্যে। আর ভারতীয় অপসাংবাদিকতার সবচেয়ে বড় উদাহরণ বাংলাদেশ নিয়ে তাদের অতিরঞ্জিত সব সংবাদ। গতকাল থেকে যে বাংলাদেশ আর্মিতে যেটা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে। সম্প্রতি ভারতের কিছু গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী উদ্বেগ প্রকাশ করেছে এবং প্রকাশিত ভুয়া খবরগুলোর বিষয়ে প্রতিবাদও জানিয়েছে। 11 মার্চ ISPR এর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, সেনাপ্রধানের দক্ষ নেতৃত্বের অধীনে বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণরূপে সুসংগঠিত, ঐক্যবদ্ধ এবং সাংবিধানিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। ISPR এর বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতের বেশ কিছু সংবাদ মাধ্যম যেমন দ্য ইকোনমিক টাইমস ও দ্য ইন্ডিয়া টুডের একের পর এক ভিত্তিহীন ও মনগড়া প্রতিবেদন প্রকাশ করেছে, যা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে। ভারতীয় মিডিয়ার ওইসব প্রতিবেদনে উঠে এসছে বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে অভ্যুত্থানের সম্ভাবনা এবং শৃঙ্খলা ভেঙে পড়ার বিষয়টি। তবে ভারতীয় মিডিয়ার এসব প্রতিবেদন সম্পূর্ণরূপে মিথ্যা বলেই দাবি বাংলাদেশ সেনাবাহিনীর। এই সকল সংবাদ বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও দেশের সুনাম এবং স্থিতিশীলতা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিকল্পিত অপপ্রচারের অংশ বলেই মনে করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সেনাপ্রধানের দক্ষ নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। ISPR এর প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও দেখা যায়, বাংলাদেশ সেনাবাহিনী ভারত ভিত্তিক সংবাদ মাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যাতে করে দেশটির গণমাধ্যমগুলো ভালো সাংবাদিকতার চর্চা এবং যাচাই বাছাই না করে চটকদার খবর প্রকাশ করা থেকে বিরত থাকবে। আর ভবিষ্যতে বাংলাদেশ কিংবা বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে কোনো ধরনের সংবাদ প্রকাশের আগে ISPR থেকে যথাযথ মন্তব্য ও ব্যাখ্যা সংগ্রহ করার আহ্বানও জানানো হয়েছে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ। আজকে ধর্ষণ বিরোধী মঞ্চের পক্ষ থেকে আমাদের সন্তান সম মেয়েরা, আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রীরা আমাদের কাছে এসেছিল। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকে আছেন, অন্যান্য বিশ্ববিদ্যালয় কলেজেরও আছেন। আজকে ওনারা আমাকে যে সমস্ত কথা বলেছেন, এটা তো আসলে আমার নিজেরও মনের কথা। ওনাদের যে ক্ষোভ, দুঃখ, কষ্ট, তারপরে যে প্রত্যাশা সরকারের কাছে, সেটা তুলে ধরেছেন। এবং আমি তো অবশ্যই মনে করি প্রতিটা দাবি অত্যন্ত যৌক্তিক, এবং ওর মধ্যে কিছু দাবি ছিল। একটা, ওনারা বলেছেন যে মাগুরায় যে ঘটনাটা ঘটেছে, জঘন্য ঘটনা ঘটেছে,
সেটা যেন সর্বোচ্চ দ্রুততার সাথে বিচার নিশ্চিত করা হয়। আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি। আমি আপনাদের জানাতে চাই, পুলিশ অলরেডি ওই আসামি যারা আছে মাগুরার ঘটনায় তাদের অলরেডি ডিএনএ স্যাম্পল কালেক্ট করেছে গতকাল, সেটা আমি ওনাদেরকে জানিয়েছি। এবং এটা বিচার কার্য কোনো রকম কাল বিলম্ব না করে দ্রুত এবং ন্যায় বিচার যেন করা হয়, সেই লক্ষ্যে আমাদের একটা বিশেষ নজরদারি থাকবে, এটা ওনাদের বলেছি। ওনারা বলেছেন ধর্ষণ বিরোধী সব মামলার ক্ষেত্রে যেন এরকম পদক্ষেপ নেওয়া হয়, আমরা বলেছি সাধ্যমতো চেষ্টা করব। ওনারা বলেছেন, একটা বিশেষ দাবি করেছেন শুধু ধর্ষণের মামলার বিচারের জন্য একটা স্পেশাল কোর্টের কথা বলেছেন। তো ধর্ষণের মামলার বিচার এখন হয় নারী এবং শিশু নির্যাতন দমন আদালতে, কিন্তু সেখানে ধর্ষণের মামলা ছাড়াও আরো অনেক অপরাধের বিচার হয়, যে জন্য ওইখানে একটা আপনার ব্যাকলগ হয়ে থাকে, মামলা পরিচালনার ক্ষেত্রে বিলম্ব হয়। আমি ওনাদের কথা সহৃদয়তা থেকে শুনেছি, যৌক্তিকতা আছে স্বীকার করেছি, এবং এই লক্ষ্যে আমাদের যা করণীয় আছে, আমার তো একা সিদ্ধান্তে হবে না, উপদেষ্টা পরিষদে আলোচনায় বিষয়টি তুলব এবং যথাসাধ্য চেষ্টা করব যে এই ব্যাপারটা এক্সপ্লোর করে এটা করা যায় কিনা, করা গেলে যত দ্রুত সম্ভব করার ক্ষেত্রে। ওনারা একটা জিনিস বলেছেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে আপনার নারীর প্রতি সহিংসতা, হয়রানি, এই সমস্ত ক্ষেত্রে একটা আলাদা স্পেশাল সেল করা। আমি ওনাদের বলেছি এই সংক্রান্ত হাইকোর্টের একটা আইন আছে অলরেডি, হাইকোর্টের একটা রায় আছে, সেই রায়ের আলোকে শুধু শিক্ষা প্রতিষ্ঠান আর কাজের জায়গাতে না, রাস্তাঘাটে আমাদের মেয়েরা যেন উত্ত্যক্ত না হয়, হয়রানির শিকার না হয়, সেরকম একটা কম্প্রিহেন্সিভ আইন করা। এটা একদম সিরিয়াসলি, একদম কথা দিয়েছি, এটা সিরিয়াসলি চিন্তা করব। হাইকোর্টের যে আদেশ আছে সেই আদেশের অবলম্বনে আর একটু জোরালোভাবে আইনটা করার কথা চিন্তা করব, চেষ্টা করব। আমি ওনাদেরকে জানিয়েছি আমরা কিছু কিছু আইনগত পদক্ষেপ নিচ্ছি। একটা আপনাদের অলরেডি আমি বলেছি, তদন্ত বিচারের ক্ষেত্রে সময় কমিয়ে আনা, তারপর উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি প্রয়োজন মনে করে ডিএনএ ল্যাবের কোনো পরীক্ষা ছাড়াই মেডিকেল টেস্টের ভিত্তিতে, সাধারণ মেডিকেল টেস্টের ভিত্তিতে এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার কাজ করবেন যদি বিচারক উপযুক্ত মনে করেন। এই ধরনের বিধান আমরা রাখার কথা চিন্তা করেছি। আমি আপনাদেরকে জানাতে চাই যে আমরা গত পরশু এবং গতকাল 2 দিন কনসালটেশন মিটিং করেছি। গতকাল কনসালটেশন মিটিংয়ের সময় আমাদের যে ফৌজিয়া আপা আছেন জাতীয় মহিলা আইনজীবী পরিষদের, তারপর আমাদের ফরেন্সিক যারা এক্সপার্ট আছেন, আমাদের মহিলা পুলিশ যারা এই সমস্ত বিষয় নিয়ে কাজ করেন, সবাই ছিলেন। আমাদের এহসানুল হক সমাজি অনেক বড় আইনজীবী, উনি ছিলেন। তারপর ঢাকা মেডিকেলের ফরেন্সিক বিভাগের যে হেড আছেন সবাইকে ছিল, সিআইডির ফরেন্সিক এক্সপার্ট ছিল। আমরা একটা ড্রাফট আইন করেছি, এই আইনটা আমরা আজকে সার্কুলেট করছি কিছু কিছু স্টেক হোল্ডারের কাছে। যত দ্রুত সম্ভব আমরা এই আইনটা কঠোরভাবে প্রণয়নের, মানে আইনটা কঠোর করার চেষ্টা করব, যাতে ধর্ষণের মামলার বিচার শুধু দ্রুত না, এবং বিচারটা যেন নিশ্চিত হয় এবং যথাযথ যেন বিচার হয়, এগুলো আমরা ওনাদেরকে বলেছি। এবং আমার মনে হয় যে একটা কথা আমি নিজের থেকে আপনাদের বলার প্রয়োজন অনুভব করছি, যে আমাদের গণ অভ্যুত্থানে আজকে যে আমাদের ছাত্র জনতার যে বিজয় হয়েছে, যে ঐতিহাসিক আন্দোলনের মধ্যে দিয়ে আমরা শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি, ফ্যাসিস্ট সরকারকে। আমি বিশ্বাস করি এটার মূল কৃতিত্ব আমাদের মেয়েদের, এটার মূল কৃতিত্ব মেয়েদের। কেন আমি আপনাদের ব্যাখ্যা করে বলি, এর আগে শেখ হাসিনা বিরোধী অনেক আন্দোলন হয়েছে বাংলাদেশে, সেই আন্দোলনে মেয়েরা নামে নাই, সেই আন্দোলন সফল হয় নাই। কিন্তু এই আন্দোলনটা সূচনা করেছিল, আমি নিজের চোখেই দেখেছি, যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচারের, তো তোমরা মিছিল করেছিল প্রথম। এবং যখন একটা মেয়ে যখন নেমে আসে, তখন তার বাবা মা নেমে আসে। একটা ছেলে নামলে তার বাবা মা নামে না, একটা মেয়ে নামলে তার বাবা মা নেমে আসে। এবং আজকে এই মেয়েদের অর্জিত বিজয়ের পরবর্তী দেশে আজকে আমাদের মেয়েদেরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর থেকে, এবং যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এর আগে আপনারা দেখেছেন আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা কোনোভাবেই কোনো অজুহাতে কোনো রকম মরাল পুলিশিং করার দায়িত্ব কোনো নাগরিককে দেওয়া হয়নি। বাংলাদেশের কোনো আইনে অধিকার কাউকে দেওয়া হয় নাই। মরাল পুলিশিং যদি কারো করতে হয় নিজের উপর করেন, নিজেকে জিজ্ঞেস করেন আপনি মিথ্যা কথা বলেন নাকি, আপনি গীবত গান নাকি, আপনি নারীর দিকে খারাপ চোখে তাকান কিনা, আপনি ঘুষ খান নাকি, আপনার দুর্নীতি করেন নাকি, আপনি গেস্ট রুমে বা অন্য কোথাও গণ নির্যাতনে জড়িত ছিলেন কিনা, ইসলামের যে 5টা ফরজ আছে সেটা আপনি পালন করেন কিনা, এই মোরাল পলিসি নিজের সাথে আগে করেন, তারপর অন্যের উপর মাতবরি দেখাতে এসে। এটা হচ্ছে আমার সাধারণ নাগরিক হিসাবে, যারা
আমাদের মেয়েদেরকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বিশেষ সাইবার স্পেসে যারা বিভিন্নভাবে উত্তক্ত করছেন, তারা আগে নিজের প্রতি মোরাল পলিসিং করবেন, তারপর নিজের মা বাবা, নিজের ভাই বোন, নিজের স্ত্রী পরিবার তার প্রতি করবেন, তারপর আপনি বিবেচনা করবেন ইসলাম আপনাকে অন্য কারো উপর মোরাল পলিসিং করার অধিকার দিয়েছে কিনা। প্রথমে নিজেরটা করবেন। আমি যতটুকু ধর্ম বুঝি, সবচেয়ে আগে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। নিজে কতটুকু পরিশুদ্ধ হয়েছেন সেটা চিন্তা করেন। আমাদের মেয়েদেরকে বিভিন্ন অজুহাতে যারা উত্ত্যক্ত করবেন, অবশ্যই তাদেরকে আমরা দমন করব। দেরি হতে পারে, মাঝে মাঝে ভুল হতে পারে, কিন্তু আমরা এই লক্ষ্য থেকে বিন্দুমাত্র বিচ্যুত হব না। স্যার একটা স্যার প্রশ্ন করি স্যার, গতকাল একটা মানে যেহেতু ধর্ষণ নিয়ে অনেক পক্ষই আন্দোলন করছে, গতকাল প্রধান উপদেষ্টার ওইখানে একটা ঘটনা আমি শোনেন, আমি একটা জিনিস বলি, আমি কথা বলবো না, কারণ আজকে এই মেয়েরা আসছে, আমি এদের প্রেক্ষিতে কথা বলছি। আমি এখন অন্য প্রসঙ্গে যাব, আপনারা ওইটাতে হেডিং করবেন। আমি এই প্রসঙ্গে ফোকাস থাকেন, ওইটা নিয়ে আপনারা অন্য জায়গায় কথা বলেন। আপনারা এখন ওদের সাথে কথা বলেন। আমি এটা নিয়ে আর কোনো কথা বলছি না ভাই, আমি তো সমাজ বিজ্ঞানী না। কেন ধর্ষণ বাড়ছে এটা তো আমি এখন বলতে পারবো না। আমি আপনাকে সরকারের পক্ষ থেকে যেটা বলে সেটা বলি, আপনারা মূল ইস্যুতে থাকেন। আজকে যারা এখানে বিচার চাইতে আসছে, যারা ক্ষোভ জানাতে আসছে, কষ্ট জানাতে আসছে, তাদের সাথে কথা বলেন, ঠিক আছে? কিসের 1 মাস? শোনেন, মানুষের ক্ষোভ থেকে, কষ্ট থেকে অনেক রকম দাবি জানাবে। ওনাদের দাবি জানানোর কারণটা কি? ওনারা চায় সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জিনিসটা মনিটর করে। আমরা আজকে যে সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে, সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ভিডিও থেকে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই। আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।